হুম ঐতিহ্যবাহী কোনো চিত্রকর্মের কথা ভাবলে মানে ধরুন শত বছরের পুরনো কোনো ক্যানভাস সেটা যুগে যুগে হাত বদল হয়ে আজকের অবস্থায় এসেছে। এর নিখুঁত ইতিহাস বের করা কিন্তু বেশ ঝামেলার একটা কাজ। একদম, কার হাত থেকে কার হাতে গেল সেটা ট্র্যাক করা খুবই কঠিন। ঠিক। অন্যদিকে ডিজিটাল আর্টের ব্যাপারটা ছিল ঠিক জলের মতো, মানে চাইলেই অসীম সংখ্যক কপি তৈরি করা সম্ভব, যার ফলে এর কোনো নির্দিষ্ট উৎস বা আসল মালিকানা প্রমাণ করা খুব মুশকিল ছিল। রাইট, যে কেউ একটা রাইট ক্লিক করে সেভ করে নিতে পারত। হ্যাঁ, কিন্তু কেমন হতো ও যদি সেই জলকে জমিয়ে এমন এক অনন্য স্ফুটিক বা ক্রিস্টালে রূপান্তর করা যেত যা আর কখনোই কপি করা যাবে না এবং যার মালিকানার ইতিহাস চিরকাল সুরক্ষিত থাকবে। ও, সেটা তো পুরো গেম চেঞ্জার একটা ব্যাপার হতো। তো দ্য ডিপ ডাইভের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন কিছু উৎস নিয়ে আলোচনা করব যা ডিজিটাল সম্পদের এই পুরো ধারণাটিকেই পাল্টে দিচ্ছে। যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, আমাদের আজকের সোর্স হিসেবে রয়েছে দারুণ কিছু একাডেমিক গবেষণাপত্র। হ্যাঁ, বিশেষ করে আর্কাইভে প্রকাশিত ওই যুগান্তকারী ERC 7634 পেপারটা। ঠিক বলেছেন। সাথে আছে বিটগেটের ক্রিপ্টো সিকিউরিটি গাইড আর পলিগন এবং ওয়াজিরেক্সের কিছু প্রযুক্তিগত বিশ্লেষণ। তো আজকের মিশন হলো এই 2026 সালের আপডেটেড ইকোসিস্টেমে NFT মিন্টিংয়ের পেছনের মেকানিজমটা একদম সহজে বোঝা। সাথে সাইবার জগতের নতুন কিছু মনস্তাত্ত্বিক ফাঁদ থেকে বাঁচার উপায়ও আমরা খুঁজব আজকে। একদম। এবং NFT প্রযুক্তির এমন এক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব যা পুরো অর্থনীতিকেই বদলে দিতে পারে। তো ডিজিটাল জগৎকে এই অনন্য ক্রিস্টালে রূপান্তরের যে প্রক্রিয়ার কথা আমরা বলছি তার পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ রোমাঞ্চকর। হ্যাঁ, মানে আজকে আমরা শুধু ওপরতর কথা বলবো না, প্রতিটি প্রযুক্তির গভীরে গিয়ে দেখব সেগুলো ঠিক কিভাবে এবং কেন কাজ করে। বিশেষ করে যারা ভাবেন ব্লকচেন মানেই সব অটোমেটিক আর সুরক্ষিত, তাদের অনেক প্রচলিত ধারণাই আজকে ভেঙে যাবে। আচ্ছা, তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক। একজন ডিজিটাল শিল্পী যখন তার কোনো আর্টওয়ার্ক তৈরি শেষ করেন, মানে ধরুন সেটি 3 গিগাবাইটের কোনো বিশাল 3D অ্যানিমেশন ভিডিও, তখন তার প্রথম কাজই হয় সেটিকে NFT-তে রূপান্তর করা, যাকে আমরা মিন্ট করা বলি। রাইট, মিন্টিং। তো সাধারণ মানুষের মধ্যে একটা বড় ভুল ধারণা আছে যে মিন্ট করা মানেই হলো ওই আস্ত 3 গিগাবাইটের ভিডিওটাকে সরাসরি ব্লকচেনের ভেতরে ঢুকিয়ে দেয়া। কিন্তু বাস্তবে তো তা ঘটে না, তাই না? একদমই না। আর এই ভুল ধারণাটা ভাঙা খুব জরুরি, কারণ ব্লকচেনের মেমোরি কিন্তু অত্যন্ত সীমিত। সেখানে ডেটা সংরক্ষণের খরচ রীতিমতো কল্পনাতীত। আচ্ছা, মানে কেউ যদি সত্যি 3 জিবির একটা ভিডিও ইথিরিয়াম ব্লকচেনে সরাসরি আপলোড করতে চায়, তবে তাকে মিলিয়ন মিলিয়ন ডলার শুধু গ্যাস ফি হিসেবে গুনতে হবে, যেটা পুরোপুরি অবাস্তব। তাহলে কাজটা হয় কিভাবে? এখানেই আসে IPFS বা ইন্টারপ্ল্যানেটারি ফাইল সিস্টেমের ম্যাজিক। একটু দাঁড়ান, আমি যদি একটা প্রশ্ন করি এখানে, মানে যদি আমি মিন্টেবল বা ওপেনসিতে 3 জিবির একটা ফাইল আপলোড করি, কুরিয়ারে একটা বিশাল বাক্স পাঠালে যেমন বেশি খরচ হয়, মিন্টিংয়ের ক্ষেত্রেও কি ফাইলের সাইজ বাড়লে ট্রানজ্যাকশন ফি বেড়ে যায়? খুব সুন্দর একটা উপমা দিয়েছেন, কিন্তু মজার ব্যাপার হলো না, ফাইলের সাইজের ওপর গ্যাস ফি একেবারেই নির্ভর করে না। তাই নাকি? হ্যাঁ, কারণ আপনি যখন মার্কেট প্লেসে ফাইলটা আপলোড করেন, সেটা ব্লকচেনে যায় না, সেটা যায় ওই IPFS নেটওয়ার্কে। এই IPFS প্রযুক্তিটা আমাদের সাধারণ গুগল ড্রাইভ বা অ্যামাজন ক্লাউড থেকে ঠিক কতটা আলাদা? পার্থক্যটা একদম মৌলিক জায়গায়। আমরা যখন সাধারণ ইন্টারনেটে কোনো ফাইল খুঁজি, তখন আমরা মূলত ফাইলটির লোকেশন খুঁজি, মানে ফাইলটি গুগলের কোন সার্ভারে রাখা আছে। সার্ভার ডাউন তো ফাইল গায়েব। একদম ঠিক। কিন্তু IPFS হলো কন্টেন্ট অ্যাড্রেসড সিস্টেম। এখানে আপলোড করার পর সিস্টেম ওই ফাইলের ডেটা বিশ্লেষণ করে একটা ইউনিক ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ তৈরি করে, অনেকটা ডিজিটাল আঙ্গুলের ছাপের মতো। ওহ, আচ্ছা। আর ফাইলটা বিশ্বের হাজার হাজার কম্পিউটারে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে থাকে। তার মানে ব্লকচেনের ভিতরে আসলে ওই বিশাল ভিডিও ফাইলটা থাকেই না, থাকে শুধু একটা ছোট স্মার্ট কন্ট্রাক্ট, যার ভেতরে ওই IPFS হ্যাশটা লেখা থাকে। ঠিক ধরেছেন। মূলত স্মার্ট কন্ট্রাক্ট হলো কয়েক লাইনের একটা কোড। এটা শুধু বলে দেয় যে এই নির্দিষ্ট হ্যাশধারী ফাইলটার বর্তমান মালিক হলো অমুক ওয়ালেটের অধিকারী। রাইট। ফাইলটি ওপেনসি বা রেরিভেলে ফ্রন্টএন্ডে দেখা গেলেও এর মূল অস্তিত্ব থাকে ওই ডিসেন্ট্রালাইজড IPFS নেটওয়ার্কে। এই কারণে ফাইলের সাইজ যাই হোক না কেন, ব্লকচেনে গ্যাস ফির উপর তার কোনো প্রভাব পড়ে না।
3 মেগাবাইটের ছবি হোক আর 3 জিবির ভিডিও হোক, স্মার্ট কন্ট্রাক্টর কাছে দুটোই শুধু একটা টেক্সট স্ট্রিং। একদম নিখুঁত বলেছেন। গ্যাস ফি দিতে হয় শুধুমাত্র ওই কন্ট্রাক্টটা ব্লকচেনে প্রসেস করার জন্য। আচ্ছা, এবার মিন্টিংয়ের প্রসেসটা নিয়ে একটু কথা বলি। মানে স্টেপগুলো যদি বলি, প্রথমে তো একটা ডিজিটাল ফাইল তৈরি করতে হয়। টয়লেট। রাইট। তারপর ওপেনসি বা পলিগন ভিত্তিক কোনো প্ল্যাটফর্ম বেছে নিয়ে ওয়ালেটটা কানেক্ট করতে হয়। একদম। তারপর ফাইল আপলোড করে নাম, ডেসক্রিপশন আর কিছু প্রপার্টিজ বা মেটাডেটা পূরণ করতে হয়। আর সবশেষে ট্রানজ্যাকশন সাইন করলেই মিন্টিং কমপ্লিট। কিন্তু একটা জায়গায় এসে নতুন ক্রিয়েটররা বেশ হোঁচট খান। গ্যাস ফির বিষয়টা বলছেন তো? হ্যাঁ, ট্রানজ্যাকশন সাইন করার সময় যে গ্যাস ফি দিতে হয় সেটা অনেক সময় বেশ চড়া হতে পারে। কেউ যদি শিওর না থাকেন যে তার আর্টওয়ার্কটা আদৌ বিক্রি হবে কিনা, তাহলে শুরুতেই এত টাকা খরচ করে মিন্ট করাটা তো বেশ ঝুঁকির। অবশ্যই। তো এর কি কোনো বিকল্প নেই? হ্যাঁ, বিকল্প আছে তো। আর এখানেই লেজি মিন্টিং বা অলস মিন্টিং ধারণার জন্ম। আচ্ছা, এই ব্যাপারটা একটু ধাপে ধাপে ভেঙে বলা যাক। এটা কি ওই প্রিন্ট অন ডিম্যান্ড টি শার্ট ব্যবসার মতো? প্রিন্ট অন ডিমান্ড? হ্যাঁ, মানে ধরুন কেউ একটা টি শার্টের দারুণ ডিজাইন করে অনলাইনে দোকানে শুধু ছবিটা সাজিয়ে রাখলো। তার কোনো অগ্রিম খরচ নেই, কোনো টি শার্ট প্রিন্টও করা হয়নি। আচ্ছা, বুঝতে পারছি। যখন কোনো ক্রেতা এসে ওই টি শার্ট পছন্দ করে অর্ডার দেবেন এবং টাকা দেবেন, ঠিক তখনই ওই ক্রেতার টাকায় টি শার্টটি প্রিন্ট করে তাকে পাঠানো হবে। লেজি মিন্টিংও কি ঠিক এভাবেই কাজ করে? ওয়াও, এই উপমাটা লেজি মিন্টিং এর মেকানিজম বুঝতে দারুণ কাজ করবে। হ্যাঁ, ঠিক এভাবেই কাজ করে। লেজি মিন্টিং এ ফাইলটা আইপিএফএস এ আপলোড হয় ঠিকই, কিন্তু স্মার্ট কন্ট্রাক্টটা ব্লকচেনে তখনই মিন্ট হয় না। তার মানে ক্রিয়েটরের শুরুতে কোনো ফি লাগছে না? একদম না। যখন কোনো ক্রেতা এসে ওই এনএফটি কেনার জন্য পেমেন্ট করেন, মার্কেট প্লেস তখন ওই পেমেন্ট থেকেই কিছুটা অংশ গ্যাস ফি হিসেবে কেটে নেয়। আর ঠিক ওই মুহূর্তেই এনএফটি ব্লকচেনে মিন্ট হয়ে সরাসরি ক্রেতার ওয়ালেটে চলে যায়। দারুণ একটা সলিউশন তো। হ্যাঁ, ওপেনসি আর রেডিবল এই সুবিধা দেয়। তাছাড়া পলিগনের ব্লগে দেখবেন পলিগন নেটওয়ার্কে এমনিতেই মিন্টিং প্রায় গ্যাসহীন। হ্যাঁ, আর 2026 সালে এসে এনএফটি তো শুধু আর একটা ডিজিটাল ছবির মধ্যে আটকে নেই। পলিগনের নতুন আপডেটে দেখা যাচ্ছে এনএফটিতে এখন ইউটিলিটি বা বাস্তব ব্যবহারিক সুবিধাও যুক্ত করা যাচ্ছে। রাইট। যেমন অটোগ্রাফ মডিউল দিয়ে ডিসকর্ড বা টুইটারে ভেরিফিকেশন করা যায়। এমনকি ফিজিক্যাল হুডি বা ফ্রেম অর্ডার করা। আবার আনলকেবল কন্টেন্ট নামে একটা ফিচার আছে, মানে এর ভেতরে কোনো সিক্রেট মেসেজ লুকানো থাকে যা কেবল ওই এনএফটির বর্তমান মালিকই দেখতে পারবেন। হ্যাঁ, এই ইউটিলিটিগুলোই এনএফটিকে শুধু একটা লোক দেখানো ছবি থেকে মেম্বারশিপ পাসে পরিণত করেছে। আর ঠিক এই জায়গাটাতেই পুরো বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে, মানে রয়্যালটির বিষয়টা। ও, রয়্যালটি। হ্যাঁ, ক্রিয়েটরদের জন্য সবচেয়ে সেন্সিটিভ জায়গা। ERC 2981 নামে একটা স্ট্যান্ডার্ড আছে যা মূলত রয়্যালটির জন্যই তৈরি। ধরা যাক একজন শিল্পী তার একটা আর্টওয়ার্ক $1 বিক্রি করলেন। 10 বছর পর সেই আর্টওয়ার্কটি যদি $1 মিলিয়ন হাত বদল হয়, তবে সেই সেকেন্ডারি সেলের 10% তো স্বয়ংক্রিয়ভাবে ওই মূল শিল্পীর ওয়ালেটে চলে যাওয়ার কথা। ব্লকচেনের ট্রাস্টলেস প্রকৃতি তো এটাই নিশ্চিত করে, তাই না? এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুল ধারণাটা কাজ করে। আর বাস্তব চিত্রটা বেশ হতাশাজনক। মানে স্বয়ংক্রিয়ভাবে যায় না? না, কোডকে আইন ভাবা হলেও ব্লকচেনের বেস লেয়ারের রয়্যালটি পুরোপুরি বাধ্যবাধকতামূলক বা এনফোর্সেবল নয়। একটু খুলে বলুন তো। স্মার্ট কন্ট্রাক্টের ভেতরেই যদি দেখা থাকে যে বিক্রির 10% ক্রিয়েটরের কাছে যাবে, তাহলে সেটা আবার কাজ করবে না কেন? কেউ তো আর কোড এডিট করতে পারছে না। কারণ স্মার্ট কন্ট্রাক্ট শুধু এনএফটি হস্তান্তরের প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে, কিন্তু পেমেন্ট বা টাকা পয়সার লেনদেনটা তো ঘটে মার্কেটপ্লেসের লেয়ারে। ও আচ্ছা। ওই ERC 2981 স্ট্যান্ডার্ডটি মূলত একটা সিগন্যাল দেয় যে এই ক্রিয়েটর 10% রয়্যালটি আশা করছেন, কিন্তু সেই রয়্যালটি ক্রেতার কাছ থেকে কেটে নিয়ে ক্রিয়েটরকে দেওয়ার দায়িত্বটা পুরোপুরি মার্কেটপ্লেসের সদিচ্ছার উপর নির্ভর করে। তার মানে মার্কেটপ্লেস চাইলে রয়্যালটি নাও দিতে পারে। একদম। অনেক মার্কেটপ্লেস বেশি ক্রেতা টানার জন্য এখন জিরো রয়্যালটি পলিসি চালু করেছে। তারা ক্রেতাদের বলছে, আমাদের এখান থেকে এনএফটি কিনলে ক্রিয়েটরকে কোনো ফি দিতে হবে না। এটা তো বিশাল একটা লুপহোল। ব্লকচেনের মতো একটা ডিসেন্ট্রালাইজড সিস্টেম, অথচ শেষ পর্যন্ত সেন্ট্রালাইজড মার্কেটপ্লেসগুলোর মর্জির ওপরই নির্ভর করতে হচ্ছে। ঠিক তাই। আর এই কারণেই ক্রিপ্টো জগতে সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম বা এক্সচেঞ্জগুলোর ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। আয় করার পর সেটা নিরাপদে সংরক্ষণ করাটাও তো সমান জরুরি।
আয়ের সংরক্ষণের কথা যখন উঠলই তখন বিটগেটের সিকিউরিটি গাইডের ডেটাগুলো নিয়ে একটু কথা বলা যাক। অনেকেই ভাবেন ক্রিপ্টো আয় সরাসরি নিজস্ব হার্ডওয়্যার ওয়ালেটে ফেলে রাখাই সবচেয়ে সেফ। সেফ ঠিকই, কিন্তু দৈনন্দিন ট্রেডিং তো আর হার্ডওয়্যার ওয়ালেট থেকে সহজে করা যায় না। রাইট, ফিয়াট মুদ্রায় কনভার্ট করার জন্য ভালো এক্সচেঞ্জ লাগে। 2026 সালের ডেটা অনুযায়ী বিটগেট স্পট ট্রেডিংয়ে মাত্র 0.01% ফি কাটছে। হ্যাঁ, আর ওদের বিজিবি টোকেন হোল্ড করলে তো ফিতে আরও ছাড় পাওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, FTX এর মতো বিশাল এক্সচেঞ্জের ওই ভয়াবহ পতনের পর সাধারণ মানুষ কেন আবার এই ধরনের সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের ওপর ভরসা করবে? এটা খুব লজিক্যাল একটা প্রশ্ন। FTX এর পতন ইন্ডাস্ট্রিকে একটা বড় ধাক্কা দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা এক্সচেঞ্জগুলোকে আরও বেশি স্বচ্ছ হতে বাধ্য করেছে। মানে তারা এখন প্রুফ অফ রিজার্ভ দেখাচ্ছে। একদম। বিটগেটের মতো এক্সচেঞ্জগুলো এখন নিয়মিত প্রুফ অফ রিজার্ভ প্রকাশ করে। এটা ক্রিপ্টোগ্রাফিকভাবে প্রমাণ করে যে গ্রাহকদের ফান্ডের সমপরিমাণ বা তার চেয়ে বেশি সম্পদ এক্সচেঞ্জের কাছে জমা আছে। ওদের তো $300 মিলিয়ন একটা প্রোটেকশন ফান্ডও আছে শুনলাম। রাইট। কোনো কারণে যদি এক্সচেঞ্জ হ্যাক হয় তবে এই ফান্ড থেকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব। এই প্রাতিষ্ঠানিক নিরাপত্তা বলয় কিন্তু আপনি ডিফাই বা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সে পাবেন না। সেখানে একবার হ্যাক হলে টাকা চিরতরে গায়েব। হ্যাকিংয়ের কথায় মনে পড়ল, বিটগেটের গাইডে 2026 সালের নতুন কিছু সাইবার হুমকির কথা উল্লেখ আছে, যা রীতিমতো শিউরে ওঠার মতো। হ্যাঁ, এখন তো আর ওই সাধারণ ফিশিং ইমেলের যুগ নেই। না, এখন নাকি পিগ বুচারিং স্ক্যাম সবচেয়ে বড় আতঙ্কের নাম। এই শব্দটার বাংলা করলে দাঁড়ায় শূকর জবাই করা। নামটা যেমন ভয়ঙ্কর, এর কাজ করার ধরনটাও কি ততটাই স্কেরি? এর চেয়ে নিখুঁত কোনো নাম হতে পারত না আসলে। সাধারণ হ্যাকাররা যেখানে এক নিমেষে হ্যাক করে পালিয়ে যায়, পিগ বুচারিং স্ক্যাম সেখানে মাসের পর মাস ধরে চলে। এটা পুরোপুরি সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন। ও মাই গড, মাসের পর মাস? হ্যাঁ, ধরা যাক হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে হঠাৎ করে একটা ভুল নম্বরের মেসেজ এলো। ভদ্রভাবে কথা বলতে বলতে একসময় স্ক্যামার ভিকটিমের সাথে একটা বন্ধুত্বপূর্ণ বা ইমোশনাল সম্পর্ক গড়ে তোলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, শুরুতে স্ক্যামার ভিকটিমকে ছোট কিছু বিনিয়োগ করতে বলে এবং সেই বিনিয়োগ থেকে ভালো লাভ দেখিয়ে টাকাটা উইথড্র বা তুলতেও দেয়। আচ্ছা, মানে একটা ট্রাস্ট বিল্ড আপ করে। হ্যাঁ, এই প্রাথমিক সাফল্যের ফলে ভিকটিমের মনে একটা অন্ধ বিশ্বাস তৈরি হয়। এটাই হলো পিগ বা শুকুরকে খাইয়ে দাইয়ে মোটা তাজা করা। আর স্লোটারিং বা জবাই করাটা কখন হয়? যখন ভিকটিম তার জীবনের সমস্ত সঞ্চয়ে, হয়তো লাখ লাখ টাকা ওই ভুয়া প্ল্যাটফর্মে বিনিয়োগ করে, ঠিক তখনই স্ক্যামার পুরো ফান্ড লক করে দেয় বা গায়েব হয়ে যায়। এটাই জবাই করা। এর সাথে এখন AI আর ডিফেক ভিডিও কলও তো যুক্ত হয়েছে। স্ক্যামাররা পরিচিত মানুষের চেহারা আর কণ্ঠ নকল করে টাকা হাতিয়ে নিচ্ছে। একদম। তাহলে বাঁচার উপায় কি? গাইডলাইনে একটা নীতির কথা বলা হয়েছে, জিরো ট্রাস্ট বা শূন্য আস্থা নীতি। কিন্তু সাধারণ মানুষের পক্ষে কি প্রতি মুহূর্তে সবাইকে সন্দেহ করা সম্ভব? না না, জিরো ট্রাস্ট মানে এই নয় যে মানুষকে সারাক্ষণ সন্দেহ করতে হবে। এর অর্থ হলো টেকনোলজিক্যালি সিস্টেমটাকে এমনভাবে সেট আপ করা যাতে অন্ধবিশ্বাসের কোনো সুযোগই না থাকে। মানে ওই ইউবিকির মতো হার্ডওয়্যার সিকিউরিটি কির ব্যবহার? একদম। পাসওয়ার্ড চুরি হতেই পারে, কিন্তু একটা ফিজিক্যাল সিকিউরিটি কি যদি ল্যাপটপে প্রবেশ করানো না হয়, তবে হ্যাকার পাসওয়ার্ড জানলেও অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। আর ফান্ড ম্যানেজমেন্টের জন্য ওই বিখ্যাত 70-30 হাইব্রিড অ্যাপ্রোচ নিয়ে তো কথা বলতেই হয়। ব্যাপারটি খুব দারুণ একটা লজিকের ওপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, ওই ব্যাংকের ভল্ট আর মানি ব্যাগের উপমাটা। রাইট। ধরুন কারো জীবনের সমস্ত সঞ্চয় রয়েছে, সে কি সব টাকা মানি ব্যাগে নিয়ে রাস্তায় ঘুরবে? কখনোই না। সে তার সম্পদের 70% রাখবে ব্যাংকের সুরক্ষিত ভল্টে, আর প্রতিদিনের হাত খরচের জন্য বাকি 30% রাখবে নিজের পকেটের মানি ব্যাগের। ক্রিপ্টোর ক্ষেত্রেও বিষয়টা হুবহু এক। সম্পদের 70% রাখতে হবে কোল্ড স্টোরেজে, মানে এমন একটা হার্ডওয়্যার ওয়ালেট যার কোনো ইন্টারনেট কানেকশনই নেই। ইন্টারনেট না থাকলে রিমোট হ্যাকিংয়ের কোনো চান্সই নেই। আর দৈনন্দিন ট্রেডিংয়ের জন্য বাকি 30% বিটগেট বা কয়েনবেসের মতো হট ওয়ালেটে রাখা যেতে পারে। হ্যাঁ, এতে হট ওয়ালেট হ্যাক হলেও মূল সম্পদের 70% সম্পূর্ণ সেফ থাকে। দারুণ। তো আমরা এতক্ষণ ডিজিটাল সম্পদ কিভাবে তৈরি করতে হয়, লেজি মিন্টিং, সিকিউরিটি, এসব নিয়ে অনেক কথা বললাম। কিন্তু এবার আমরা এমন এক ভবিষ্যতের দিকে পা বাড়াতে যাচ্ছি যা পুরো NFT জগৎটাকে নাড়িয়ে দিতে পারে। ওই আর্কাইভের পেপারটার কথা বলছেন তো? হ্যাঁ,
একটু ভেবে দেখুন তো, স্মার্ট কন্ট্রাক্ট নিজেই যদি নির্ধারণ করে দেয় যে একটা এনএফটি তার পুরো জীবনে ঠিক কতবার বিক্রি হতে পারবে, তখন কি হবে? আমরা যদি এই বিষয়টিকে বৃহত্তর অর্থনীতির সাথে যুক্ত করি তবে বুঝতে পারব ERC 7634 গবেষণাপত্রটি এতটা যুগান্তকারী কেন। বর্তমানে এনএফটি তো মূলত দুটো চরম অবস্থায় থাকে। হয় ERC 721, যা আজীবন আনলিমিটেড বিক্রি করা যায়। হ্যাঁ, আর অন্যদিকে রয়েছে সোল বাউন্ড টোকেন বা ERC 5192, যেটা একবার মিন্ট হওয়ার পর আর কখনোই বিক্রি বা হস্তান্তর করা যায় না, একটা ওয়ালেটে চিরতরে ফ্রিজ হয়ে থাকে। কিন্তু এই দুই চরম অবস্থানের মাঝখানে কি কিছু নেই? ঠিক এই শূন্যস্থানটায় পূরণ করতে এসেছে ট্রান্সফার বাউন্ডেড এনএফটি, মানে ERC 7634। এতে একটা লিমিট বা ক্যাপ সেট করা থাকে, পেপারে যেটাকে L দিয়ে প্রকাশ করা হয়েছে। মানে স্মার্ট কন্ট্রাক্টের শর্ত জুড়ে দেওয়া হলো যে এই এনএফটি সর্বোচ্চ 10 বার হাত বদল হতে পারবে। রাইট। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। এটা তো অর্থনীতির সাধারণ নিয়মের সম্পূর্ণ পরিপন্থী মনে হচ্ছে। কেন? মানে কোনো জিনিসের বিক্রির লিমিট যদি 10 বার হয়, তাহলে তো নবমবারের পর কেউ সেটা কিনতেই চাইবে না, কারণ সে জানে এর পর আর এটা বিক্রি করা যাবে না। এর ভ্যালু তো সময়ের সাথে সাথে জ্যামিতিক হারে কমে যাওয়ার কথা। মানুষ কেন এমন কিছু কিনবে? আপাতদৃষ্টে আপনার লজিকটা ঠিক মনে হলেও গবেষকরা এখানে মোবিলিটি প্রিমিয়াম নামে এক দারুণ মনস্তাত্ত্বিক তত্ত্ব তুলে ধরেছেন। আচ্ছা, সেটা কি রকম? তারা একটা কনকেভ ভ্যালুয়েশন মডেল দিয়ে দেখিয়েছেন যে শুরুর দিকের বিক্রিগুলোতে এনএফটির দাম খুব একটা কমে না, কিন্তু যখন হস্তান্তরের সুযোগ একদম ফুরিয়ে আসতে থাকে, ধরুন 10 বারের মধ্যে 8 বার বিক্রি হয়ে গেছে, তখন একদম শেষের দিকের বিক্রিগুলোতে এসে ওই এনএফটির মূল্য অবিশ্বাস্যভাবে বেড়ে যায়। ও, বুঝতে পেরেছি। কারণ তখন সেটির মালিকানা পরিবর্তন করার সুযোগ আর মাত্র 2 বার বাকি। এটা অনেকটা লিমিটেড এডিশনের কোনো রেয়ার আইটেমের মতো হয়ে যায়। একদম ঠিক। বর্তমান মালিক আর সেটা সহজে হাতছাড়া করতে চান না, কারণ তিনি জানেন একবার বিক্রি করে দিলে হয়তো আর কখনো এই বিরল জিনিসটা ফেরত পাবেন না। মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি হয়। আর এটার সবচেয়ে বড় সুবিধা হলো এটা ওয়াশ ট্রেডিংকে পুরোপুরি ধ্বংস করে দেয়। হ্যাঁ, ওয়াশ ট্রেডিং এনএফটি মার্কেটের একটা বড় ক্যান্সার ছিল। যারা শুনছেন তাদের জন্য একটু ক্লিয়ার করি, কৃত্রিমভাবে কোনো কিছুর দাম বাড়ানোর জন্য নিজের এক পকেট থেকে টাকা বের করে অন্য পকেটে রাখাটাই হলো ওয়াশ ট্রেডিং। মানে একটা সাধারণ আর্ট তৈরি করে নিজেরই অন্য একটা ওয়ালেট দিয়ে $1 মিলিয়ন কিনে নিল। রাইট। ব্লকচেনে রেকর্ড হয়ে গেল যে ছবিটার দাম 1 মিলিয়ন। এরপর কোনো সাধারণ ক্রেতা হয়তো সেটা দেখে লোভে পড়ে সত্যি সত্যি কিনে বসলো। কিন্তু ERC 7634 এ তো লিমিট নির্দিষ্ট। স্ক্যামার যদি ভলিউম বাড়ানোর জন্য নিজেই 5 বার ফেক ট্রেড করে, তবে সে এনএফটিটার আসল আয়ুই অর্ধেক কমিয়ে দিচ্ছে। ওহো, দারুণ তো। নিজের ফাঁদে নিজে আটকে যাবে, কারণ লিমিট কমে গেলে এর দীর্ঘমেয়াদী মূল্য এমনিতেই কমে যাবে। ঠিক তাই, অর্থনৈতিকভাবেই ওয়াশ ট্রেডিং করাটা আর লাভজনক থাকে না। এছাড়া ডিফাইটে রিকার্সিভ লিভারেজ বা একই এনএফটি বন্ধক রেখে বারবার লোন নেওয়ার প্রবণতাও এটা কমিয়ে আনে। আর এটা নাকি মাত্র 60 লাইনের সলিডিটি কোড দিয়ে কাজ করে। গ্যাস ফিও খুব একটা বাড়ে না, মাত্র 11%। হ্যাঁ, খুবই এফিশিয়েন্ট একটা কোড। কিন্তু স্ক্যামাররা যদি এই লিমিট এড়ানোর জন্য কোনো ফাঁক ফকর বের করতে চায়, ধরা যাক তারা ওই নির্দিষ্ট লিমিট থাকা এনএফটিটাকে একটা সম্পূর্ণ নতুন স্মার্ট কন্ট্রাক্টের বা র্যাপারের ভেতরে বন্দি করে ফেলল। এরপর সেই মূল এনএফটি আর বিক্রি করলো না, বরং ওই র্যাপারটাই বারবার বিক্রি করতে থাকলো, যাকে র্যাপার বাইপাস অ্যাটাক বলে। এর সমাধান কি? এই পেপারের গবেষকরা সেটা নিয়েও ভেবেছেন। তারা গাণিতিক বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ব্লকচেনের আর্কিটেকচারে এমন একটা র্যাপার বাইপাস অ্যাটাক সফল করতে হলে হ্যাকারকে অন্তত 221 বার জটিল ট্রানজ্যাকশন করতে হবে। 221 বার? হ্যাঁ, আর এই বিপুল ট্রানজ্যাকশনের জন্য যে পরিমাণ গ্যাস ফি দিতে হবে তা ওই এনএফটি বিক্রি করে ওঠা সম্ভাব্য লাভের চেয়ে বহুগুণ বেশি। তার মানে টেকনিক্যালি বাইপাস করা সম্ভব হলেও পকেটের কথা চিন্তা করে কোনো স্ক্যামার এই পথে হাঁটবে না, কারণ দিন শেষে স্ক্যামাররাও তো লস প্রজেক্টে ইনভেস্ট করবে না। একদম। এই প্রোটোকলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অসৎ উদ্দেশ্যগুলো প্রযুক্তিগতভাবে আটকানোর চেয়ে অর্থনৈতিকভাবে ব্যর্থ করে দেওয়া যায়। তো আজকের এই আলোচনায় আমরা ডিজিটাল ইকোসিস্টেমের একেবারে গভীরে প্রবেশ করেছি। IPFS এর মেকানিজম, লেজি মিন্টিং, বিটগেটের মতো এক্সচেঞ্জের নিরাপত্তা, আর সবশেষে এই ট্রান্সফার বাউন্ডেড এনএফটি। হ্যাঁ,
প্রতিটি বিষয়েই প্রমাণ করে যে ক্রিপ্টো জগৎ এখন আর শুধু কিছু রঙিন ছবি কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই। একদম। তবে আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা, একটু কল্পনা করুন তো, যখন কোনো ERC-7634 NFT তার একদম শেষ হস্তান্তরের লিমিটে পৌঁছে যায়, মানে গাণিতিকভাবে এর ট্রান্সফার লিমিট যখন 0 হয়ে যায়, তখন ঠিক কী ঘটবে? সেটি তো স্থায়ীভাবে তার শেষ মালিকের ওয়ালেটে সোল বাউন্ড হয়ে যাবে। রাইট। কিন্তু তখন কি সেটি আর বিক্রি করা যাবে না বলে তার বাজার মূল্য একেবারে শূন্য হয়ে যাবে, নাকি সেটি এক অমূল্য ঐতিহাসিক নিদর্শনে পরিণত হবে? ওয়াও, দারুণ একটা পয়েন্ট। কারণ এর পর থেকে ওই শিল্পকর্মটির মালিকানার ইতিহাস চিরকালের জন্য একটি নিখুঁত ফ্রেমে আবদ্ধ হয়ে গেল, ডিজিটাল জগতের সেই জমে যাওয়া অনন্য স্ফটিকের মতো, যার কখনোই গলবে না, বদলাবে না। এই সীমাবদ্ধতা কি শেষ পর্যন্ত কোনো কিছুর মৃত্যু ঘটায়, নাকি তাকে মৃত্যুহীন করে তোলে? সত্যি, এটা ভাবার মতো একটা বিষয়। যারা এই মুহূর্তে শুনছেন, আপনারা বিষয়টি নিয়ে ভাবতে থাকুন। আগামী পর্বে নতুন কোনো তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ নিয়ে আমরা আবারও ফিরে আসব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। अगर आप इस प्लेटफॉर्म से जुड़ना चाहते हैं तो एक लिंक डिस्क्रिप्शन बॉक्स होगा, आपको जुड़ना होगा। आपके कीमती समय के लिए धन्यवाद।